যেরকম কুণাল ঘোষ সেরকম দিলীপ ঘোষ না থাকেন তাহলে 15 মিনিটের মধ্যে তৃণমূল দল উঠে যাবে। সেটা যদি আটকাতে না পারে তাহলে বিজেপি জিততে পারবে না। 2021 সালে তো বিজেপি নিজের পায়ে কুড়ুল মেরেছিল, সেটা আমি বহুবার বলেছি। কিভাবে মেরেছিল সেটা আর আমি সবিস্তারে এখন বলতে চাই না, কিন্তু যারা মেরেছিল, যাদের পরিচালনায় বিজেপির এই সর্বনাশ হয়েছিল, তারা সবাই চলে গেছে। দেখো, সেটা তো সময়ই বলবে, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নির্বাচন যে এই 2026 সালের সম্ভাব্য জয়ে যে একটা বিরাট পদক্ষেপ, বিজেপিকে যে অনেকটা এগিয়ে দিল, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তৃণমূলের সাথে 42 লক্ষ ভোটের ফারাক, 42 লক্ষ ভোটের যে ব্যবধান কোন অঙ্কে মিটবে? উপনির্বাচনের যা ফলাফল আমরা দেখলাম। উপনির্বাচনে কোথায়? কালীগঞ্জে। কালীগঞ্জ হচ্ছে একটা মুসলিম মেজরিটি এলাকা, তার ওপরে কালীগঞ্জে যেটা হচ্ছে উপনির্বাচনে সবসময় সরকারি দল যেতে। আর ইদানিংকার মধ্যে কালীগঞ্জ সম্বন্ধে যা আমি খবর পাচ্ছি, কালীগঞ্জ একটা মাদক ব্যবসায়ীদের আড্ডা হয়ে গেছে। তো সেই পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থেকে কালীগঞ্জের ফল দিয়ে যদি পুরো রাজ্যের ফলটা বুঝবার চেষ্টা করে, তাহলে ভুল হবে। গতবারের যে বিজেপির ফলাফল ছিল, সেই ফলাফলের সাথে এবারে এই ফারাকটা মিটবে? ফারাকটা মিটবে ভালো নির্বাচন পরিচালনা করে। 2021 সালে তো বিজেপি নিজের পায়ে কুড়ুল মেরেছিল, সেটা আমি বহুবার বলেছি। কিভাবে মেরেছিল সেটা আর আমি সবিস্তারে এখন বলতে চাই না, কিন্তু যারা মেরেছিল, যাদের পরিচালনায় বিজেপির এই সর্বনাশ হয়েছিল, তারা সবাই চলে গেছে। অতএব সেই হিসেবে বিজেপির পরিস্থিতি অনেক আগের চাইতে ভালো হয়েছে। ভালো হচ্ছিলই এমনি, তার কারণ ওই সুকান্ত মজুমদার যবে থেকে সভাপতি হয়েছিলেন তবে থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। এখন শ্রমিক ভট্টি চলে আরো ভালো হবে। তাহলে বলছেন, আপনার কথা ধরে, আপনি বর্ষিয়ান নেতা এবং পূর্বতন রাজ্য সভাপতি। আমি নেতা বহুকাল আগে ছিলাম, তারপরে রাজ্যপাল ছিলাম। রাজ্যপাল থাকার সময় সক্রিয় রাজনীতি ছিলাম না। তারপরে 75 বছর বয়স হয়ে গেছে, আমি সক্রিয় রাজনীতির বাইরে। অতএব এখন আমার নেতা বলা ঠিক হবে না, এমনি আমি কমেন্ট করি এই পর্যন্ত, মন্তব্য করি এই পর্যন্ত। তাহলে কি বিজেপির জয়ের পথ ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে? অবশ্যই প্রশস্ত হচ্ছে। তৃণমূলকে অনেকটা প্রশ্ন করছেন ববি হাকিম, রাজ্যের প্রধানমন্ত্রী। তিনি বলছেন বিজেপি তাদের মধ্যে অনুষ্ঠান করছে, সংগঠন নিয়ে মেতে থাকুক, আনন্দ করুক, খাবার দাবার খাক, রাজ্য সভাপতি নির্বাচিত, কিন্তু ওরাও জানে তৃণমূলকে হারানো অসম্ভব। ববি হাকিম টাকিম এরা কেউ নয়। তৃণমূল হচ্ছে একটা লোকের দল, একটা লোকের মানে এক্সটেনশন অফ ওয়ান পার্সন। তৃণমূল হচ্ছে একজন লোকের দল, একজন লোকের এক্সটেনশন। এই ইনি যদি ভগবান না করুন না থাকেন, তাহলে 15 মিনিটের মধ্যে তৃণমূল দল উঠে যাবে। অতএব ববি হাকিম কি বললো তাতে কি এসে যায়? ববি হাকিম নিজে মমতাকে ছাড়া ববি হাকিম 25টা ভোট আনতে পারবে? ববি হাকিম কোনো একটা পাড়ার নির্বাচনে জিততে পারবে? একটা ক্লাবের নির্বাচনে জিততে পারবে? কিচ্ছু পারবে না। ববি হাকিম ওখানে আছে তার কারণ ববি হাকিমকে দিয়ে মমতা মুসলমান ভোট টানতে পারেন, সেই জন্য ববি হাকিমকে রেখেছেন, তাকে মেয়র বানিয়েছেন, তাকে গাছে চড়িয়েছেন। আর ববি হাকিম তার যা ফায়দা তুলবার সে তুলে নিয়েছে। সে কি ফায়দা তুলছে সেটা আর সবিস্তারে বলে লাভ নেই, কিন্তু ববি হাকিমের কথায় আমি এর চেয়ে বেশি মূল্য দিই না। আগামী নির্বাচনে এই যে ভোট লুট, রিগিং, সেই ভোট লুট বিজেপি কি করে আটকাবে? রাষ্ট্রপতি শাসন ভোট লুট বিজেপি আটকাবে না, ভোট লুট নির্বাচন কমিশন আটকাবে। সেটা যদি আটকাতে না পারে তাহলে বিজেপি জিততে পারবে না। রাষ্ট্রপতি শাসন ছাড়া কি তৃণমূলকে ভোটে হারানো সম্ভব? খুব সহজ নয়। রাষ্ট্রপতি শাসন হলে কাজটা অনেক সহজ হবে, কারণ পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ সিপিএম এর আমল থেকে এমন রাজনৈতিক মানে পলিটিসাইজড পুলিশ যে এই পুলিশ দিয়ে কোনো রকম ন্যায় পাওয়া অসম্ভব। পুলিশের যে একটা দায়িত্ব আছে সংবিধানের প্রতি, সেই দায়িত্ব পুলিশ সম্পূর্ণ ভুলে মেরে দিয়েছে। পুলিশের দায়িত্ব এখন তার তৃণমূল দলের প্রতি। অতএব যদি রাষ্ট্রপতি শাসন না হয় তাহলে কাজটা খুব শক্ত হয়ে যাবে।
রাজ্যে আগামী নির্বাচন, আসন্ন নির্বাচন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যখন হিন্দু বাঁচাও বলে ডাক দিচ্ছেন, তখন সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। কুণাল ঘোষ তিনি বলছেন বিজেপিতে গুপি গায়েন বাঘা বাইরে, গুপি গাইছে এক সুরে, বাঘা বাজাচ্ছে এক সুরে। আর কি করে হবে? একজন বলছেন শ্রমিক ভট্টাচার্য তো পরিষ্কার বলেছে মুসলমানদের যে আপনাদের ভোট আমরা চাই না। বলেনি কি? বলেনি কি? আমার কাছে তো একটা আছে, ক্লিপিং আছে, যে আপনাদের ভোট আমরা চাই না, আপনারা যদি চান আমাদের ভোট দিন, কিন্তু না দিলে পরেও আমরা জিতব। অতএব এই ব্যাপারটা যে বিজেপির আগামী দিনে নির্বাচনের জেতার রাস্তা যে হিন্দু ভোটের কনসলিডেশন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এখন সেটা ইয়ে করে একরকম করে শুভেন্দু অধিকারী একরকম করে বলবেন, শ্রমিক ভট্টাচার্য অন্যরকম করে বলবেন, এটাই স্বাভাবিক। দুজনে কি একই ভাষায় বলবেন? তা কখনো হয়? দুজনে আলাদা ভাষায় বলবেন, কিন্তু মূলত একই কথা বলবেন, এইটাই হচ্ছে বড় কথা। ও একটা কথা বলতে ভুলে গেলাম, তুমি কুণাল ঘোষের কথা বলছিলে। কুণাল ঘোষ তো বলেছিল যে মমতার বাড়িতে সমস্ত টাকা রাখা আছে, আমাকে আর আমি পুরনো ক্লিপিংগুলো ঘাঁটছিলাম, আমাকে আর মমতাকে সিবিআই মুখোমুখি বসিয়ে জেরা করুক ইত্যাদি। এ লোকটার কোনো কথার দাম আছে? এ লোকটা কোনো বিন্দুমাত্র গুরুত্ব দেয় কেউ? আগামী দিনে বিজেপিকে আরো সংগঠিত করতে হবে, এই চ্যালেঞ্জ রয়েছে নতুন সভাপতির সামনে। শ্রমিকবাবু কি পারবেন না সেই লক্ষ্যে পৌঁছতে? পারবেন। স্যার আমি বলবো আপনার সমর্থন কার মন্তব্যে, শুভেন্দু বাবু না শ্রমিক বাবু? কিসের? এই যে একটা কথা আছে যে শ্রমিক ভট্টাচার্য তার মন্তব্যের, আপনি যেমনটা বললেন, এছাড়াও তিনি যখন প্রথমেই বললেন যে সমন্বয়ের যে তিনি ডাক দিচ্ছেন, আপনি সমর্থন? সমন্বয়ের ডাক তো দেননি, সমন্বয়ের ডাক দেননি। উনি বলেছেন যে আমাদের মুসলমানদের সাথে কোনো লড়াই নেই। এর মানে তো সমন্বয় নয়, কারণ পশ্চিমবঙ্গে যেরকমভাবে মুসলমানদের নির্লজ্জ তোয়াজ করেন মমতা, সেই তোয়াজটার বিরুদ্ধে উনি লড়াইয়ের ডাক দিয়েছেন। এ তো সমন্বয় নয়। এর মধ্যে সমন্বয় আজকের দিনে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে অসম্ভব, কারণ মুসলমান সম্প্রদায়কে এমন তোয়াজ করা হয়েছে, এমন তাদের নির্লজ্জ পক্ষপাতিত্ব করা হয়েছে যে তারা সবসময় চোখ বুঝে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। স্যার বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সম্পত্তি সমস্ত বিষয়ের প্রতি রাষ্ট্রপতি ভবন থেকে যে তদন্তের নির্দেশ দেওয়া হলো, এতে কি তাহলে বলা যায় কেন্দ্রীয় সরকারের মদতেই বা কেন্দ্রের মদতেই এমনটা হলো? কেন্দ্রের মদতে কি হলো? এই যে তদন্তের নির্দেশ দেওয়া হলো, সাধারণত রাষ্ট্রপতি ভবন থেকে এরকম জিনিস কেন্দ্রের মাধ্যমেই হয়। মানে রাষ্ট্রপতি তো টাইটুলার হেড। রাষ্ট্রপতি আমাদের দেশের টাইটুলার হেড যাকে বলে, আগে ঠিক বাংলা প্রতিশব্দটা আমি খুঁজে পাচ্ছি না এখন, এবং তিনি তাকে উপদেশ দেয় কেন্দ্রীয় সরকার, কিন্তু কাজটা আসলে কেন্দ্রীয় সরকারই করে। তো কেন্দ্রীয় সরকারের নিশ্চয়ই এতে একটা ভূমিকা আছে। এই খবরটা আমি আজকেই মোটে পেয়েছি, অতএব এ সম্বন্ধে আমি আর কিছু বেশি বলতে পারছি না। নির্বাচনের আগে এইরকম নির্দেশ কিসের কোন রকম নির্দেশ? একটা নালিশ পেলে সেটা তদন্ত করতে করে দেখতে বলা হচ্ছে, এটার কি বেশি মধ্যে বিশেষ কি আছে? কয়েকটা করো না, তাড়াতাড়ি শেষ করো। আমি থাকবো 21 তারিখে সব সমাধান হয়ে যাবে, দল বদলের জল্পনায় বিস্ফোরক দিলীপ ঘোষ। ওই যেরকম কুণাল ঘোষ সেরকম দিলীপ ঘোষ, ওই একই চেহারা, থোড় বড়ি খাড়া বড়ি থোড়, আর নানা রকম চমক দেওয়ার চেষ্টা করেছে দিলীপ ঘোষ। কি বলবো আর, এর কথা সম্বন্ধে আমি কোনো কথা খরচ করতে রাজি নেই। স্যার রাজন্না হালদার একদম যুব নেত্রী, তৃণমূলের যুব নেত্রী, কসবা কাণ্ড যখন হচ্ছে, যখন আরজিকর কাণ্ড হচ্ছে, এই কসবা কাণ্ডের আবহে যেখানে একদম সরাসরি তৃণমূল ছাত্র নেতার যোগ রয়েছে, শাসক দলের সাথে তার যোগ রয়েছে, সেই সময় রাজন্না হালদার বলছেন তারও বিকৃত ছবি রীতিমতো এই মনোজিৎ মিশ্ররা জুনিয়রদের ফোনে সেন্ড করতো। এতদিন কেন চুপ ছিলেন? এই প্রশ্ন হচ্ছে, কিভাবে দেখছেন স্যার? এতদিন চুপ ছিলেন কারণ ওর দলের চাপ ছিল, বা দলকে উনি খুশি রাখতে চেয়েছিলেন। উনি যদি প্রথমেই ব্যাপারটাকে প্রকাশ করে দিতেন তাহলে ওকে দল থেকে বার করে দিত, ওকে জানেও মেরে দিতে পারত। অতএব কেন চুপ ছিলেন সেটা আন্দাজ করা খুব শক্ত নয়।
কিন্তু রাজন্না হালদার তো এটা জানেন না এমন নয় যে তৃণমূলে নারী মাংস লোলুপ এইরকম ধরনের প্রেডেটার যাকে বলে আর কি, তারা ঘুরে বেড়াচ্ছে। তারা একজন মহিলাকে পেলে, একটি মেয়েকে, অল্পবয়সী মেয়েকে পেলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তো স্বাভাবিক। মনোজিৎ মিশ্র কিছু ব্যতিক্রম নয়, মনোজিৎ মিশ্ররাই নিয়ম তৃণমূলে। স্যার, রাজন্না হালদার এই যে এখন মুখ খুলেন, কোথা থেকে তিনি বিজেপিতে জয়েন করান? এ আবার কোথা থেকে এলো? আমি কিছুই জানি না রাজন্না হালদারের বিজেপিতে জয়েন করা সম্বন্ধে। একদম সশস্ত্র মিছিল থেকে হিন্দুদের বাড়ি ভাঙচুর, একদম ভিডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, তো হবেই তো মুসলমান সম্প্রদায়কে যেরকম ধরনের তোয়াজ করা হচ্ছে, যেরকম ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে, তাদেরকে সমস্ত দোষ যেরকম ঢেকে দেওয়া হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে তো হিন্দুদের ওপর অত্যাচার বাড়বেই। এর মধ্যে নতুন কিছু নেই। তো বাংলাদেশে যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে সেটা একটু কম করে হচ্ছে। মুক্তি নেই। মুক্তি একমাত্র তৃণমূল কংগ্রেস হটে গেলে মুক্তি, তাছাড়া মুক্তি নেই। দেখুন, কার্তিক মহারাজ সম্পর্কে একটা ধোঁয়াশা আছে। সেই মেয়েটি যে ভদ্রমহিলা, মেয়েটি বলবো না, 13 বছর আগের ঘটনায় আমি কিছু মিডিয়ায় দেখছিলাম, তিনি বলছেন তাকে নাকি জোর করে মোটিভেট করে মানে কার্তিক মহারাজের বিরুদ্ধে বলতে বাধ্য করা হয়েছে বা প্ররোচিত করা হয়েছে। আমি জানি না ভিডিওটা সত্যি কি না, আপনারা সত্যি মিথ্যা বলতে পারবেন, আমি তো মিডিয়ায় দেখলাম। কিন্তু আমি মনে করি যে 12 বছর আগে কার্তিক মহারাজের যদি একটা কাণ্ড করেই থাকে মহিলার কথা অনুযায়ী, তাহলে সেই জায়গায় গিয়ে এখন কেন এই মহিলা আজকে অভিযোগ করছে? তখন তো কার্তিক মহারাজ কেউ আমরা চিনতাম না সেইভাবে, তখন তিনি বলেননি কেন? ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে, কার্তিক মহারাজ সম্পর্কে তার যদি অভিযোগই থাকে, পুলিশ কেন ব্যবস্থা নিতে এত দেরি করছে? হাজিরা দিতে বলেছে। পুলিশের কাছে যদি উপযুক্ত তথ্যই থাকে, রাজ্য প্রশাসনের কাছে, তারা মানে এখন তো অনেক ইজি, ধর্ষণে 0 এফআইআর হয় সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো মানে আমেরিকাতেও বসে আপনি এফআইআর করতে পারবেন, 0 এফআইআর। তাহলে সেগুলো করছে না কেন? অর্থাৎ কোথাও যেন একটা ধোঁয়াশা আছে। হ্যাঁ, শুধু ভাসানো নয়, আজকে এই মতো পরিস্থিতি যেখানে তৃণমূল কংগ্রেস ফেসে আছে, সেই জায়গায় গিয়ে এটাকে মানে সারফেসে তুলে কিন্তু আমার মনে হয় কোথাও যেন তৃণমূলের এই ধর্ষণের ব্যাপারটায় জাস্টিফাই করার চেষ্টা চলছে। আমার একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি স্যার। আমি আপনার সামনে যে প্রশ্নটা এবার রাখবো, রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেন রাজ্যের শাসক দলকে নিশানা করে মন্তব্য করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সাম্প্রতিককালে কালিয়াগঞ্জে একটি তাদের দলীয় জনসভায় উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখান থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বলতে শোনা গেল যে শারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া। কুণাল ঘোষকে উদ্দেশ্য করে তিনি বলেন একটি রাজনৈতিক দলের মুখপাত্র করে রেখেছে, ওই শুকরের বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার কথা আমরা শুনবো। সেই মন্তব্যের প্রেক্ষিতেই কুণাল ঘোষ বলেন, আমরা ব্যক্তি কুৎসা করি না, রাজনীতি আমি জানি, যুক্তি দিয়ে কথা বলি, বিরোধী পক্ষ যখন যুক্তিতে পাল্লা দিতে পারে না তখন এসব করে। সেই সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে বলছেন যে সামনাসামনি মুখোমুখি ডাকুন, কে কার বাচ্চা সেটা প্রমাণ হয়ে যাক, দম থাকলে কিসের বাচ্চা কথাটা ব্যবহার করুন, যদি এক বাপের সন্তান হয় তাহলে ব্যবহার করুন। রাজনীতির এই অবক্ষয় নিয়ে স্যার কি বলবেন? না, দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গেই বসে আজ থেকে কত বছর আগে বলে গেছিলেন, একটা শিক্ষার মিলন, অসন্তোষের কারণ থেকে শুরু করে তোতা কাহিনী থেকে ঘরে বাইরে গোড়ায় প্রত্যেকটা স্তরে তিনি বার্তা দিয়েছেন রাজনীতির নেতাদের মুখের ভাষা শব্দ হবে শালীনতার সীমার মধ্যে। অর্থাৎ আমি এই যে আজকে মীনাক্ষী একটা দায়িত্ববান পলিটিক্যাল পার্টি, তাদের নেতাদের এই গ্রহণ কুরুচিকর মন্তব্য নতুন নয়। মীনাক্ষী এই প্রজন্মের নেত্রী, কিন্তু তার তো ইতিহাস আছে তার দলের। আপনি বিনয় কঙ্গার থেকে শুরু করে হরেকৃষ্ণ কঙ্গার থেকে শুরু করে আমি তারা কি বলেছেন সেগুলো আপনার চ্যানেলে আমি বলবো না, নতুন প্রজন্মের কাছে ওই কুৎসিত মন্তব্যগুলো আমি নতুন করে বলতে চাই না। থেকে শুরু করে বিমান বসুর থেকে শুরু করে অনিল মানে বিশ্বাস থেকে শুরু করে অনিল সরকার থেকে শুরু করে আপনি নামের তালিকাটা, আনিসুর রহমান, কি ভয়ানক মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তখন, কি অশ্লীল মন্তব্য আপনারা কল্পনা করতে পারবেন না। আজকের যুগে
ইয়াং ছেলে মেয়ে লজ্জায় ঘৃণায় মুখ লুকোবে। এই কথাগুলো তারা 34 বছরে বলেছে রে বাবা, ঠিক আছে? আজকে তাদেরই তো যোগ্য উত্তরসূরি এরা। আমি মীনাক্ষীর এই যে ভাষা চয়ন, তার তীব্র ঘৃণা প্রকাশ করছি। দেখুন এই যে শব্দটা বরাহ নন্দন, আমি খুব ভদ্রটাই বললাম যে শাকচুন্নি, পুলিশ অফিসারের মা স্ত্রীকে ধর্ষণের হুমকি, এগুলো কোনোটাই পলিটিক্যাল ডিসকোর্সে কাম্য নয়। ভাষাগুলো গালিগালাজ, সাবঅল্টার, রাগের স্বাভাবিক বহিঃপ্রকাশ, এটা মনে রাখতে হবে। যারা এইভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে না, তাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, রাজনৈতিক ভাষ্যে যত বেশি খিস্তি খেওর গালাগালির জায়গা করে নেবে, ততটাই রাজনৈতিক বিতর্ক কিন্তু পিছিয়ে পড়বে। আপনি মাথায় রাখুন, আমরা রাজনৈতিক বিতর্ক থেকে তার মানে পিছিয়ে পড়লাম। আজকে মীনাক্ষী পলিটিক্যালি বেনিফিট দিয়ে দিল এই কুণাল ঘোষদের দুর্নীতি ধর্ষণটাকে। এই ধর্ষণের মতন নোংরা কাজটা তৃণমূল নেতারা যেভাবে করছে, খুন, ধর্ষণ, গণতন্ত্রকে হত্যা করা, এই গালাগালি করে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করতে গিয়ে আলটিমেটলি তৃণমূল কংগ্রেসকে মাইলেজ করে দিল কিন্তু এই বকলমে মীনাক্ষীরা। এবং আমি আপনাকে পরিষ্কার বলছি, শাসক দলের স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত নেতাদের যে সাবভার্সন, আজকে বিরোধীরা, বাম বিরোধী তাদের পূর্বসূরীয়দের ধারাবাহিকতা মেনে কদর্য আক্রমণের মাধ্যমে প্রমাণ করলো। এতে কিন্তু তৃণমূলের এই নোংরামিগুলো কিন্তু মানুষের কাছে অনেক মানে ধামাচাপা পড়া এবং লঘু হয়ে গেল। আমি আমার শেষ প্রশ্ন আমি আপনার কাছে করবো, কল্যাণ বাবুর সাথে মহুয়া মৈত্রের যে বিদ্বেষ তার সামনে এসেছে সাম্প্রতিককালে, মহুয়া মৈত্রকে রীতিমতো বলেছেন যে আমি, কল্যাণ বাবু বলেছেন যে আমি নারী বিদ্বেষী নই, কিন্তু একজন মাত্র নারীকে ঘৃণা করি, সেটা হলো মহুয়া মৈত্র। এর পাল্টা উত্তরে মহুয়া মৈত্র কল্যাণ বাবুকে বলেছেন নারী বিদ্বেষী, এবং তিনি একটি প্রশ্ন করেছেন যে কল্যাণ বাবু ঠিক কি কারণে এই বয়সে শ্রাবন্তী চ্যাটার্জির মোবাইল নাম্বার আপনার প্রয়োজন, কল্যাণ শ্রাবন্তীর ভিডিও ভাইরাল, কি বলবেন? না না, এইগুলো নোংরামি, আমি এগুলো বিশ্বাসই করি না। এই ধরনের রাজনীতি, এই ধরনের রাজনীতির কেওড়া কীর্তন, এগুলো জাস্ট মূল ইস্যুর থেকে, পলিটিক্স অফ ডিসপ্লে এগুলোকে বলে, মূল ইস্যুর থেকে ঘোরানোর ব্যবস্থা। আপনি এরপরেও বলছেন অবক্ষয়, যেখানে ছাত্রীরা তার কলেজ বিশ্ববিদ্যালয় সুরক্ষিত নয়, যেখানে সরকারি এশিয়ার প্রথম প্রাইভেট মানে প্রথম হাসপাতাল, যেখানে খুন হতে হয় একটি ডাক্তারি স্টুডেন্টকে 72 ঘন্টা কাজ করার পরে, তারপরে আপনি বলছেন অবক্ষয়। আমি মনে করি অবক্ষয় নয়, বাংলার সংস্কৃতি, যেটা নিয়ে বাংলা গর্ব করত ভারতের মধ্যে, আজকে সেটা কিন্তু সমাধিস্থ হয়ে গেছে, তার কোনো আর রাস্তা নেই, শেষ। আর এই বাঙালি পলিটিক্যাল বাঙালিকে অন্তত খোল নলস না পাল্টালে পলিটিক্যালি উদ্ধার করা, বাঁচানো সম্ভব নয়। অনেক ধন্যবাদ আপনাকে।